নমস্কার, জয় মা তারা। আমি সীমা দেব, শালকিয়া হাওড়া থেকে এসেছি। আমি 2018 সাল থেকে বাবার কাছে আসছি। আমি প্রথমে এসেছিলাম আমার হাজব্যান্ডের জন্য। ও বাবার থেকে রেমেডি নিয়ে অনেকটা উপকৃত হয়েছে। আমিও বাবার থেকে রেমেডি নিয়েছি, শরীরস্বাস্থ্য থেকে অনেক ভালো আছি। এখন আরও জীবনে এগিয়ে যেতে চাই। এখন নতুন একটা ব্যবসা শুরু করেছি, বাবার আশীর্বাদ নিতে এসেছি যাতে ব্যবসাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, বড় করতে পারি। আমার হাজব্যান্ডের তো খুব উন্নতি হয়েছে, সাথে সাথে আমারও হচ্ছে। আশা করি আরও এগিয়ে যাবে বাবার আশীর্বাদে। এখন আপাতত বর্তমানে ছেলের রেমেডির জন্য বাবার কাছে এসেছি, যাতে বাবা ওকে ভালো মতো রেমেডি দিয়ে ওকে যেন জীবনে সাকসেস করতে পারে। নমস্কার সকলকে, প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যে বলবো, সামনে আসছে বড় উৎসব, একটা দোল উৎসব। আমাদের মনকে কিন্তু রাঙিয়ে দেয়। দোল আমাদের জীবনকে কিন্তু, শ্রীকৃষ্ণের দোলযাত্রা আমরা জানি। দোলযাত্রার দিনে কতগুলো কর্তব্য করণীয় আছে, এগুলো যদি আপনারা করতে পারেন আপনাদের জীবন কিন্তু ধন্য এবং অনন্য হয়ে উঠবে। আমাদের সমাজ প্রত্যেকের উদ্দেশ্য বলবো, হোলি উৎসব ভালো, আনন্দ ভালো, আনন্দের উচ্ছ্বাস ভালো না। আমরা হোলি উৎসবের দিনে কিন্তু অনেক আনন্দে মেতে থাকি, সেটা আমাদের একটু মেপে চোখে চলার চেষ্টা করবো। হোলি উৎসবের দিনে অনেক গোলমাল হয়, মারপিট ঝগড়া হয়। আবার হোলি উৎসবটা কিন্তু একটা বন্ধন, আমাদের হৃদয়ের বন্ধন একটা হয়ে যায়। আগামী 13ই মার্চ ওই দিন কিন্তু দোলের যে আমাদের উৎসব শুরু হয়ে যাচ্ছে 10টা 24 থেকে। আগামী 13ই মার্চ 10টা 24 থেকে, সকাল 10টা 24 থেকে 14ই মার্চ একদম 11টা 35 পর্যন্ত কিন্তু আমাদের এই দোল পূর্ণিমার উৎসবটা থাকছে। তার মানে আমরা 14 তারিখে হোলি উৎসবটা পালন করব। দোল উৎসব যেটা বলবো সেটা কিন্তু পালন করব আমরা 14তে। ওই দিনে আমরা সত্যনারায়ণ পুজো করব। প্রত্যেক বাড়িতে বলবো সিন্নি সত্যনারায়ণ পুজোটা মাস্ট, এবং সেটা 11টা 35-এর মধ্যে সকাল সব সেরে নিতে হবে পুজোটা। এবং এই পুজোর মাধ্যমে অনেক গৃহপ্রবেশ হবে, ভালো কিছু প্রতিষ্ঠানের যে উদ্বোধন সেটা কিন্তু করা যেতে পারে। 29শে ফাল্গুন অর্থাৎ 14ই মার্চ আমাদের দোল উৎসব। এই দোল উৎসবের মধ্যে কিন্তু অনেক কাহিনী আছে, হিস্ট্রি আছে। 538 বছর পূর্বে, 538 বছর খ্রিস্টপূর্বে 23শে ফাল্গুন এবং 18ই ফেব্রুয়ারি, 23শে ফাল্গুন 18ই ফেব্রুয়ারি 538 খ্রিস্টপূর্ব আগে শনিবার চন্দ্রগ্রহণের সময় আমাদের নদিয়াতে, সেখানে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রী মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। তার মহিমা আমরা কিন্তু সবাই জানি। তার জগন্নাথ মিশ্র তার পিতা, সচী দেবী ছিলেন তার মাতা। তাদের কোল আলো করে কিন্তু আমাদের পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন সেই শ্রীকৃষ্ণেরই আধার আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ নদিয়াতে, আমরা সেটা জানি। কিন্তু ওই আলো করে এসেছিল এবং আমাদের মধ্যে প্রেম ভক্তির সাগরে উনি কিন্তু ভাসিয়ে দিয়েছিলেন। এবং এই হোলি উৎসবটা কিন্তু আমাদের একটা বিরাট গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের যখন দ্বারকাতে প্রচুর কিন্তু একটা উৎপাত ছিল অসুর এবং রাক্ষসীগণের। এই দ্বারকাতে রাক্ষসী অসুরগণের উৎপাতে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল বলরাম আর শ্রীকৃষ্ণ। তাদের কাছে বিভিন্ন প্রজাগণ গিয়ে সমস্ত নালিশ করছে, কিছুতেই কিছু বধ করা যাচ্ছে না, সবকে ধ্বংস করে দিয়েছে। মেধা বলে একটা রাক্ষসী ছিল, আর হরিকা বলে, মেধা বলে একটা রাক্ষস ছিল, আর হরিকা বলে একজন রাক্ষসী ছিল। সেই দুটোকে বধ করা যায়নি। তারপরে অনেক চেষ্টা করে শ্রীকৃষ্ণের তো অনেক বুদ্ধি ছিল। শ্রীকৃষ্ণ বলরামের যৌথ প্রয়াসে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে তাকে আগুন ধরিয়ে দিয়েছিল। ওটাই আমরা হোলি উৎসবের আগের দিন বলি, যেটা নেড়া পড়া বলি এবং যেটা চাঁচড় বলে থাকি। এবং তারপরে কিন্তু সেই আগুনের ফলে কিন্তু সামনেই ছিল যমুনা। এই মেধা আর হরিকা রাক্ষস, ওরা দুজনে যমুনায় ঝাঁপ দিয়েছিল বাঁচার জন্যে। এই যমুনা নদীতেই কিন্তু বধ করেছিলেন শ্রীকৃষ্ণ বলরাম ওই মেধা এবং হরিকা রাক্ষসীকে। যার ফলে সেই বধের পরে কিন্তু জল লাল হয়ে গেছিল। সমস্ত প্রজাগণ ওই লালে, ওটা কিন্তু হোলির আগের দিন অর্থাৎ 13 তারিখে যদি হয় হিসাবে, 13 তারিখে এটা হয়েছিল। এবং তারপরে কিন্তু সেই যমুনার লাল জলে স্নান করে লাল আবির দিয়ে কিন্তু হোলি খেলা হয়েছিল। যেহেতু এত বড় একটা রাক্ষসীকে মৃত্যুর ফলে আমাদের ধরাধাম অর্থাৎ দ্বারকা রক্ষা পেয়েছিল, যমুনা নদীতেই কিন্তু বধ করেছিল। তো প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, এই হোলি উৎসবটা কিন্তু
খুব একটা কার্যকরী। প্রত্যেকের বাড়িতে পুজো পাঠের মধ্যে থাকুন। প্রত্যেকের উদ্দেশ্য বলবো কোন আবির কিনলে আপনাদের ভালো হবে, কোন কোন রাশির। যারা রাশি জানেন না তাদেরকে বলবো, আর যারা রাশি জানেন, যার যেটা রাশি, মেষ রাশির ক্ষেত্রে যখন আবির কিনতে যাবেন তখন তো একটা চিন্তা ভাবনা কি আবির কিনবেন, আপনার ভালো যাবে, আপনার দিনটা ভালো যাবে। হোলির দিনটা একটা ভালো দিন, দিনটা খুব ভালো যাবে। অবশ্যই মেষ রাশির ক্ষেত্রে অবশ্যই আবিরটা অবশ্যই কিনবেন লাল এবং মেরুন। বৃষ রাশির ক্ষেত্রে কিনবেন হলুদ এবং একটু সোনালি টাইপের যদি আবির থাকে কিনবেন। মিথুন রাশির ক্ষেত্রে সবুজ এবং গোলাপি। কর্কট রাশির ক্ষেত্রে হলুদ এবং সাদা। সিংহ রাশির ক্ষেত্রে হলুদ এবং লাল। কন্যা রাশির ক্ষেত্রে সবুজ এবং গোলাপি। তুলা রাশির ক্ষেত্রে অবশ্যই হলুদ এবং লাল। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মেরুন এবং লাল। ধনু রাশির ক্ষেত্রে হলুদ এবং লাল। এবং মকর রাশির ক্ষেত্রে যদি কালো আবির থাকে বা নীল স্কাই রঙের আবির থাকে খুব ভালো হয়, এইগুলো কিন্তু কিনবেন। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে ব্লু এবং স্কাই কালারের আবিরগুলো কিনবেন। সব পাওয়া যায় এখন, সব আবির নীল রঙের আবিরটা নেবেন। যাদের বিশেষ করে যাদের মীন রাশি, যাদের কুম্ভ রাশি, যাদের মকর রাশি, তারা নীল, ডিপ নীল, একদম নেভি ব্লু এই কালারটার আবিরটা নিয়ে সবাইকে দেন এবং আপনার যে গৃহদেবতা আছে সেখানে দেবেন। মীন রাশির ক্ষেত্রে কি করতে হবে বলছি, মীন রাশির ক্ষেত্রে অবশ্যই হলুদ এবং লাল আবিরটা কিনবেন। তাহলে প্রোগ্রামটা আমি কি বললাম যে এই রাশিগুলোর কিন্তু এই আবিরগুলো যখন কিনতে যাবেন, আবির যদি আপনার রাশি হয় কিনবেন। যদি কারো রাশি আপনি জানেন না তাহলে কি কিনবেন, হলুদ রঙের কিনবেন। হলুদ আমাদের জীবনে কিন্তু অনেকটা ভালো কিছু করে দেয়। হলুদ রঙের আবির কিনবেন। আর রাশি অনুযায়ী যেটা বললাম সেই আবির কিনবেন, সেই আবির নেবেন। অর্থাৎ 14 তারিখে সকালবেলা আপনার স্নান টান সেরে অবশ্যই আপনার যে গৃহদেবতা আছে তার মন্দিরের বেদিতে এবং তুলসী মঞ্চে আবিরটা অবশ্যই দেবেন। এটা কিন্তু ভীষণ একটা কার্যকরী কাজ, ভীষণ একটা ভালো কাজ এটা। তারপর নিজের বাবা মাকে পায়ে আবির দেবেন, তারপর গুরুজনদের আবির দিয়ে তারপর বাইরে আমরা নিশ্চয়ই পাড়াপড়শি থাকলে খেলতে যাই, সেখানে আবিরটা কিন্তু দেবেন। এখন রংটা কিন্তু উঠে গেছে, আগে রং ছিল পিচকারি দিয়ে রং খেলতাম, এখন আবিরটা নিয়ে আমরা থাকি, এটাই ভালো। কিন্তু ওই দিন কেউ আনন্দ ভালো, আনন্দের উচ্ছ্বাসটা ভালো না, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। ওই দিন আর মাংস খাওয়ার একটা বিরাট প্রবণতা, মদ খাওয়ার একটা বিশাল প্রবণতা থাকে এই কলিতে, কিন্তু এটা কিন্তু চলছে। অ্যাকচুয়ালি ওই দিন কিন্তু দোল পূর্ণিমা, নিরামিষ আহার গ্রহণ করতে হয়, পায়েস রান্না করতে হয়। নারায়ণ আমাদের যে দেবতা আছে, নারায়ণ বিষ্ণু, সেই দেবতাদের ভোগ চড়াতে হয়, ভোগ নিবেদন করতে হয়। খিচুড়ি, খিচুড়ান্ন, পায়েস, 5 রকম ভাজা, নিরামিষ খাবার দিতে হয় এবং পুজো পাঠের মাধ্যমে কিন্তু মটকা দিতে হয়, নানা রকম মিষ্টি দিয়ে পুজো দিতে হয়, এগুলো কিন্তু করতে হয়। কিন্তু আমরা দোল উৎসবে অনেক মদ্যপান করে থাকি, অনেকে দেখেছি আমরা। এবং মাংস খাওয়ার একটা প্রবণতা এই দিনে, অবশ্যই মাংস, মুরগি বা খাসির মাংস খাবেন না ওই দিনটা। মাছ না খেলে সবচেয়ে ভালো হয়, মাছও খাওয়ার দরকার নেই, নিরামিষ খাবার কেন একদিন কি আছে। কিন্তু ওই দিনেই কিন্তু আমরা উচ্ছৃঙ্খল, এই জন্য কলিতে কিন্তু এত অঘটন ঘটছে কেন। কলির পিতা ক্রোধ, মাতা হিংসা, তারা পরস্পর ভাই বোন ছিল, তাদের ঔরসজাত সন্তান কিন্তু আমরা, আর আমাদের এই কাজগুলো কিন্তু চলছে। অবশ্যই কিন্তু তুলসী তলাতে আবির দেবেন, পিতামাতার পায়ে আবির দেবেন। আগে গৃহদেবতা যে আছে প্রত্যেকের বাড়িতে, আমি জানি ছোট বড় মিলিয়ে কিন্তু গৃহদেবতা, লক্ষ্মী, সরস্বতী, নারায়ণ, বিষ্ণু, কালী, তারা, ওখানে কিন্তু আবিরটা অবশ্যই আগে দেবেন, তারপর আপনার বাড়িতে কিন্তু করুন। ওই দিন কিছু কর্তব্য করণীয় আছে, এগুলো কিন্তু করলে ভীষণ ভালো হবে। আগের দিন, অবশ্যই আগের দিন করবেন, অর্থাৎ 13 তারিখে করবেন। 13 তারিখে সকাল 10টা থেকে সারাদিন রাতের মধ্যে করুন। 13 তারিখ হচ্ছে 28শে ফাল্গুন, সকাল 10:24 পর থেকে এটা করুন। শত্রু নাশের একটা বিশাল ভালো টটকা আমি বলবো, সেটা করুন। কি করবেন, 1 শিশি নতুন মধু নেবেন। মধুর মধ্যে অবশ্যই ভর্তি মধু থাকলে আপনারা কিন্তু অনেকটা ওই মধুর শিশির মধুটা কিনবেন, ভালো কোম্পানির মধু একটা কিনে নেবেন, বা আপনার বাড়িতে যদি মধু থাকে, সুন্দরবনের মধু যদি পাওয়া যায় খুব ভালো হয়। একটা নতুন ভালো কাঁচের শিশি নেবেন, কাঁচের শিশি নেবেন ঢাকা দেওয়া, কাঁচের শিশিতে অবশ্যই মধু নেবেন, হাফের উপরে একটু নেবেন, তার মধ্যে একটা কড়ি দেবেন, 3টে পেরেক দেবেন, 1/2 ইঞ্চি পেরেক যদি পাওয়া যায় পেরেক মধ্যে ধুয়ে দেবেন। ওই কর্পূরের মধ্যে অবশ্যই একটা ভূর্জপত্র নেবেন, ভূর্জপত্র পাওয়া যায় ভোজ গাছের ছাল, সীতা যখন বনবাসে ছিল ভোজ গাছের ছাল কিন্তু পরিধান করত, সেটা দশক্রমা দোকানে বিরাট বিরাট পাওয়া যায়। আপনি ছোট্ট একটা নিয়ে আসবেন, ছোট্ট একটা নিয়ে এসে আপনি একটা বর্গক্ষেত্র আকারে করবেন,
2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, ওই ছোট্ট 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি কেটে নেবেন কাঁচি দিয়ে। 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি চলবে না, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, নাহলে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, নাহলে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, টোটালটা 4 ইঞ্চি থাকবে, 4 ইঞ্চি থাকবে। 5 ইঞ্চির বেশি নেবেন না। ওর মধ্যে কিন্তু আপনার সমস্ত শত্রুর নাম লিখবেন। অনেকের হয়তো অনেক শত্রু আছে, কিন্তু আসু শত্রু, যে শত্রুগুলো ভীষণভাবে কিন্তু নাড়া দিচ্ছে, আপনাকে ডিস্টার্ব করছে, সেই শত্রুর নাম লিখবেন। লিখে ওই মধুর শিশিতে পেরেক, তার সাথে অবশ্যই ওই একটা কড়ি দেবেন, লক্ষ্মী কড়ি দিয়ে দেবেন, পেরেক দেবেন, আর ওই মধুর শিশিতে ভূর্জপত্রের নামটা লিখে হলুদ সুতোতে ওটাকে বেঁধে নেবেন। ঠিক ভূর্জপত্র যেটা হবে আমি বলবো, দেখাবো, একটু দেখালে বুঝতে পারবেন। এরকম একটা ভূর্জপত্র পাওয়া যায়, এরকম একটা ভূর্জপত্র নেবেন, এর মধ্যে শত্রুর নাম লিখবেন। এটা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এটা থাকবে। হ্যাঁ, নিয়ে এরকম করে লেখাটার ভেতর দিকে এরকম মুড়ে নেবেন, এই জাস্ট মুড়বেন, ভালো করে মুড়ে হলুদ সুতোয় পেঁচিয়ে অবশ্যই কিন্তু শীষের মধ্যে ঢুকিয়ে দেবেন, দিয়ে শীষের মুখটা এঁটে দেবেন। দিয়ে শীষের মধ্যে কিন্তু ওই শিশিটির মধ্যে একটা হলুদ সুতো 3 বার বেষ্টনী করে বেঁধে দেবেন। ওই দিন কিন্তু করবেন 13 তারিখ, ওই দিনে কিন্তু ওই হরিকা আর মেধা অসুরীকে বধ করে, রাক্ষসকে বধ করেছিলেন বলরাম, শত্রু নিধন করেছিল। আপনারাও বাড়ির শত্রু, গৃহের শত্রু বা বাইরের শত্রুকে নিধনের জন্য এই কাজটা করুন। এবং ওই শিশিটি অবশ্যই যদি আপনার বাড়ি থাকে, বাড়ির কিন্তু ঈশান কোণে বাদ দিয়ে দক্ষিণ দিকে, বাড়ির দক্ষিণ দিকে, পশ্চিম, দক্ষিণ পশ্চিম দিকে কোণে হতে পারে, বা দক্ষিণ বা পশ্চিম দিকে হতে পারে, 1 হাত গর্ত করে মাটিতে পুঁতে দেবেন। কবে দেবেন? 13 তারিখে করলেন, রেখে দেবেন। 14 তারিখেও থাকবে। 15 তারিখে সকাল 12টার আগে ওটা পুঁতে দেবেন। দেখবেন শত্রু নাশ হবেই হবে। এটা করুন, শত্রু নাশের জন্য মক্কম একটা টোটকা আপনাদের বলে দিলাম। কিন্তু 13 তারিখে রাত 10টা, বেলা 10:24 পর সারাদিন রাত করুন, কোনো অসুবিধা নেই। কোনো যখন খুশি আপনি এটা করিয়ে বানিয়ে রেখে দেন, ঠাকুরের আসনে রেখে দেবেন, কেউ যখন হাত না দেয়। আর যে করবে তিনিই কিন্তু ওই 15 তারিখ যাবে, 13-14 যাবে, 15 তারিখে 12টার পর অবশ্যই 1 হাত গর্ত করে রাখবেন, পুঁতে দেবেন। যদি কারোর বাড়ি না থাকে, ফ্ল্যাটে আছে, কোথাও বাড়ির নিজস্ব জায়গা নেই, তাহলে আপনার একটা সুরক্ষিত ফ্ল্যাটের কোনো জায়গা আছে, নিশ্চয়ই জায়গা আছে। যদি ফ্ল্যাটের মধ্যে গাছের টপ থাকে, তার মধ্যে মাটি আছে, মাটির মধ্যে পুঁতে দেবেন। আপনি ছোট শিশি বড় শিশি করবেন সেই মতো জায়গা অনুযায়ী, বড় শিশিও করতে পারেন। 200 গ্রাম মধুর শিশি নিয়ে আসলেন, 100 গ্রাম নিলেন, 50 করতে হবে কাজটা। করে আপনি যার যেমন ক্যাপাসিটি আছে ওটা কিনবেন, কিনে ওই কাজগুলো করবেন। করলে দেখবেন আপনার জায়গা কিন্তু ভীষণ ভালো হবে। আপনি কিন্তু ভীষণ একটা শত্রুনাশের হাত থেকে কিন্তু বাঁচতে পারবেন। এটা কিন্তু করবেন যাদের ফ্ল্যাট আছে। ফ্ল্যাটের ক্ষেত্রে বললাম কোনো একটা সুরক্ষিত স্থান, যেখানে কেউ হাত দেবে না। কোথাও একটা আছে দেখবেন, 2 রুমের ফ্ল্যাট, 1 রুমের ফ্ল্যাট, 3 রুমের ফ্ল্যাট, 4 রুমের ফ্ল্যাট, যেখানে কেউ হাত দেবে না। আমরা একটা জায়গায় রাখবেন, সেখানে দরকারে এখন থেকে একটা প্রকোষ্ঠ করে নেন, কাঠের কোনো একটা জায়গায় করে নেন, ওটা চাবি সিস্টেমে কোনো রেখে দেন, চাবি দিয়ে দেন, আর কেউ হাত দেবে না। 1 বছর বাদে এটা জলে বিসর্জন দিতে হবে। কোথায় দেবেন? গঙ্গা বা পুকুরে দেবেন। প্রবাহিত গঙ্গায় দিলে ভালো হয়, পুকুরের মধ্যে দিলে ভালো হয়, নদীতে দিলে ভালো বিসর্জন। 1 বছর রয়ে যাবে, কেউ হাত দেবে না কিন্তু। আর মাটিতে যারা পুঁতে দিচ্ছেন তাদের কোনো গঙ্গায় দেওয়ার কিছু নেই, কিচ্ছু নেই। ওটা রয়েই গেল, মাটির মধ্যে মিশে যাবে, বাস্তু দোষও কাটবে, শত্রু নিধন হবে। আর একটা কাজ করবেন অবশ্যই, সেটা করবেন 14 তারিখে, যেদিনে হোলি উৎসব, অর্থাৎ 29শে ফাল্গুন। সকালবেলা যদি আপনি স্নান বা হোলি টোলি খেলে এসে পুজো পাঠ করুন, করে অবশ্যই একটা কর্পূর দানিতে একটু কর্পূর জ্বালাবেন। তার মধ্যে কিন্তু 5টা লবঙ্গ নেবেন। 5টা লবঙ্গ নিয়ে অবশ্যই কর্পূরের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে জ্বালিয়ে দেবেন। ওই কর্পূর লবঙ্গ সহ ঠাকুরের কাছে আরতি করবেন। শেষ অবশিষ্ট যে থাকবে কর্পূর জ্বালানো, অর্থাৎ ওই লবঙ্গটা, তার সঙ্গে কিছু ছাই হয়ে যাবে দেখবেন। ওই কর্পূর দানে থেকে ছাইটা একটা কৌটোর মধ্যে রাখবেন, একটু তার সাথে ঘি দেবেন। যখন আপনি শুভ কাজে যাবেন, ওটা একটু গলায় আর কপালে একটা গলার এখানে টিক্কা দিয়ে বেরিয়ে যান। যদি না দিতে পারেন তাহলে ব্রহ্ম তালুতে টিকাটা দেবেন। ওই টিকাটাকে বুঝতে পারবেন এখানে কি ছেলে কি মেয়ে। এই আঙ্গুলে নেবেন, কিন্তু কোন আঙ্গুলে? অনামিকা, রিং ফিঙ্গারে নেবেন। ওটা গোলায় থাকবে, যখনই যাবেন একটা কৌটো বা শিশির মধ্যে গুলে রেখে দেবেন। 5টা লবঙ্গ নিতে পারেন, যদি ছাইটা বেশি দরকার হয় আপনি 10টা নিতে পারেন, নাহলে 15টা নিতে পারেন, নাহলে 20টা নিতে পারেন। ওই কর্পূর দানিতে কর্পূরের সঙ্গে জ্বালিয়ে 3 বার ঠাকুরের সামনে আরতি করুন। আপনি বলুন আপনার সর্ব কাজে যাতে সুবিধা, সর্ব কাজে যাতে সর্ব সুখী থাকেন, সর্ব কাজটা যাতে সাকসেস হয়,
সুখ সমৃদ্ধি ভরে ওঠে, বা বিপদ আপদ থেকে বাইরে যখন বেরোচ্ছেন ওই টিক্কাটা ব্রহ্মতালুতে, অফিস যাচ্ছেন কালো টিক্কাটা পড়তে কেমন লাগবে, মাথার এখানে পড়ুন, ব্রহ্মতালুতে পড়ে চলে যান। আর যদি না অসুবিধা থাকে কপালে পড়ুন, এখানে নেন, নিয়ে ওটা রেখে দেন, সারা বছর করুন, সারা বছর কোন একটু একটু করে নিয়ে, যদি মনে হয় যে শেষ হয়ে যাচ্ছে আবার কর্পূর লবঙ্গ দিয়ে পূর্ণিমার দিন, পূর্ণিমা তো প্রতি মাসেই থাকে, পূর্ণিমার দিন এটা করুন, দোল পূর্ণিমার দিন ওটা করুন, দারুণ একটা ভালো ফল পাবেন। ওই দিনে দোকান থেকে কিন্তু আগের দিন লক্ষ্মী কড়ি কিনে আনুন, যাদের চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, অর্থনৈতিক ডিস্টার্ব, এই দিনে লক্ষ্মী কড়ি পড়ার কিন্তু ভীষণ একটা ছোট্ট একটা লক্ষ্মী কড়ি কিনতে পাওয়া যায়, দশকর্মা দোকান থেকে কিনে এনে ছেলেরা অবশ্যই লাল শালু দিয়ে বাঁধে বাঁধবে, বা লাল একটা ছোট্ট পকেট করে বাঁধবেন। লক্ষ্মী কড়িটাকে ফুটো করা চলবে না, গর্ত করা, ছিদ্র করা চলবে না, এমনি কিন্তু ওটাকে বেঁধে নেবেন কোনো লাল শালু দিয়ে, ছেলেরা ডানাতে, মেয়েরা বাঁহাতে। চাকরি হবেই হবেই হবেই। কবে পড়বেন? 14 তারিখে 11:35 আগে এটা পড়ে নিতে হবে, অথবা 13 তারিখে পড়তে পারেন 10:24 পরে, পূর্ণিমা টু পূর্ণিমার মধ্যে। পূর্ণিমা পড়ছে কিন্তু 13ই ফাল্গুন, 13ই মার্চ, 28 ফাল্গুন 10:24 থেকে, এবং 14ই মার্চ, 29 ফাল্গুন 11:35 পর্যন্ত থাকছে। মেন আমরা 11:35টা ধরন, মানে 11:35 মধ্যে করলে ভালো হয়। 14ই ফাল্গুন, 14ই মার্চ অর্থাৎ 29 ফাল্গুন, এই কাজটা কিন্তু করতে পারেন। আর একটা কাজ করতে পারেন, ওই দিন কিন্তু দক্ষিণাবর্ত শঙ্খ যদি কেউ আনতে পারেন, শ্রীকৃষ্ণের ওই শঙ্খ বাজিয়ে কিন্তু তোলপাল করে দিয়েছিল। দক্ষিণাবর্ত শঙ্খ কোথাও পেলে বাড়িতে সুন্দর লাল শালুর মধ্যে পেতে ওই দিন প্রতিষ্ঠা করুন। দক্ষিণাবর্ত শঙ্খ ভীষণ ভালো হয়। সত্যনারায়ণ পুজো এবং সিন্নি কিন্তু অবশ্যই দেবেন। যে কাজটা করছেন ওটা অবশ্যই করুন। আরেকটা কাজ করতে পারেন, আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভরার একটা বিশাল দিক আমি বলে দিচ্ছি, সেই দিকটা যদি আপনি করেন খুব ভালো হয়। আপনি একটা ভূর্জপত্র নেবেন, বড় দেখে ভূর্জপত্র নেবেন। এরকম একটা ভূর্জপত্র কিনতে পাওয়া যায় দোকানে, এরকম পাওয়া যায়, আরও বড় পাওয়া যায়। ভূর্জপত্র দেখবেন একটু অ্যাশ কালার, একটু অ্যাশ ঠিক বলবো না, একটু ওই চেয়ার কালারের আর কি, যে কালার চেয়ার টেবিলের যে কালার থাকে এরকম টাইপের কালার আছে, সাদা একটু ছিটছিট দাগ আছে। এর মধ্যে কিন্তু অবশ্যই আপনি আলতা নেবেন। আলতাতে যদি সরের পেন পান, মানে খাগের পেন যেটাকে বলি, বা ডালিম গাছের একটা কলম তৈরি করুন। ডালিম গাছের ডাল দিয়ে কলম, যেমন নিব দিয়ে লিখতাম, কলম তৈরি করুন, করে আপনি 3 বার লিখুন, বেশি লিখতে হবে, এটার মধ্যে 3 বার লেখা যাবে। ওং নম ভগবতে বাসুদেবায় নম, ওং নম ভগবতে বাসুদেবায় নম, ওং নম ভগবতে বাসুদেবায় নম, ওং নম ভগবতে বাসুদেব নম, ওং নম ভগবতে বাসুদেবায় নম। এইটা আপনি একটা ভূর্জপত্রে লিখবেন। লিখে আপনার যে ঠাকুরের স্থান আছে, ঠাকুর যদি পাতা থাকে, লক্ষ্মী, তারা যাই পাতা থাকুক, সেই লক্ষ্মী ঠাকুর বা কালী ঠাকুর, যাই ঠাকুর আছে না কেন, একটা প্লাস্টিকের কৌটো কিনবেন, কৌটোর মধ্যে ওই লেখাটা রেখে দেবেন। দিয়ে প্রতিদিন যখন পুজো করবেন ওই কৌটোর মধ্যে, অন্য জায়গায় রাখলে নষ্ট হতে পারে, কৌটোর মধ্যে রাখুন, আপনি দেখতে পাবেন রেডি। ওইটা রেখে ধূপটুপ দেবেন, ধূপটুপ দেবেন অবশ্যই। আর একটা কাজ করতে পারেন, সেটা কিন্তু ভীষণ ভালো হবে, সেটাও কিন্তু আপনাদের জীবনে ভীষণ। তুলসী গাছ ওই দিন কিন্তু চারা রোপণ করতে হবে। যাদের তুলসী গাছ নেই বাড়িতে, ওই দিন রোপণ করুন, কিন্তু আগের দিন করবেন। কবে? 13 তারিখে করবেন। কটা? 10:24 আগে তুলসীটা বাড়িতে, তুলসী গাছ এনে বাড়িতে রাখুন। তুলসী গাছ বাড়িতে রাখা মানে অনেক কিছু ভালো হয়। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন, ওই 13 তারিখে করতে পারেন, তুলসী গাছ এনে তুলসীর তলায় সুন্দর করে দিয়ে মাটি টাটি দিয়ে, যেমন আছে ছোট অনেকের মন্দির থাকে, সেই সিমেন্টের মন্দির নিয়ে আসতে পারেন, বা কোনো ভালো শৌখিন টবে সুন্দর তুলসী মাতাকে ওই দিন রোপণ করুন, খুব ভালো হবে। 13 তারিখে করবেন 10:24 আগে। 10:24 পর তুলসী পাতা, তুলসী গাছকে নাড়াচাড়া আর চলবে না 13 তারিখে, আর 14 তারিখে তো চলবেই না। তো তুলসী গাছ যাদের আছে, যাদের আছে তাদের আর দরকার নেই, যাদের নেই তাদের ক্ষেত্রে বলবো, আপনারা রলি সুতো কিনতে পাওয়া যায় দোকানে, যে সুতো হাতে বাঁধি আমরা, লাল দেখবেন রলি সুতোটা লাল হলুদ দুটো একসঙ্গে দেখবেন আছে। যে করবে তার হাতের 1 হাত নেবেন, তার হাতের 1 হাত নেবেন সেই সুতোটা। দারুণ একটা ভালো টটকা বলছি, শুনে রাখুন। তার হাতের 1 হাত নেবেন, 1 হাত নিয়ে আপনি ওই, আবার বলছি, ভূর্জপত্র নেবেন। ভূর্জপত্র কিন্তু ভীষণ কাজে, এই ভূর্জপত্রটা অবশ্যই নেবেন। এই কাজটাও করতে পারেন, খুব ভালো হয়। এটা সবাই করতে পারে, খুব ভালো হবে। এবং সেটা 13 তারিখেই করবেন, বেলা 10:24 পরই করুন।
ওই 1 হাত কিন্তু ওই রলি সুতোটা নেবেন, রলি সুতো অনেকটা পাওয়া যায়, আপনি 1 হাত নেবেন, হলুদ আর লাল মেশানো একটা পাকানো সুতো পাওয়া যায় দেখবেন, ওই সুতোটা নেবেন, আপনার হাতের 1 হাত কেটে নেবেন, ঠিক আছে, 1 হাত আপনি কেটে নেবেন, নিয়ে ওই ভূর্জপত্র নেবেন, ভূর্জপত্রের আপনার শত্রুগুলোর নাম লিখবেন। এটা যদি প্রেম প্রীতিকে প্রেমিক যদি ছিটকে চলে যায়, প্রেম যদি চলে যায়, কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন, সে আসছে না, তার নামটাও লিখতে পারেন, আর শত্রুদের নাম, যার যেটা মনস্কামনা সেটা করবেন। করে অবশ্যই আপনার 1 হাত সুতো নিয়ে ওটাকে আপনি টোটাল ওই ভূর্জপত্রটাকে পাই, যে ভূর্জপত্র লিখলেন আপনি, লিখে এরকম করে মুড়ে রলি সুতোটা অবশ্যই বেঁধে ছোট্ট করে করবেন। তুলসী গাছ, যে তুলসী রোপণ করছেন বা আপনার বাড়িতে যে তুলসী গাছ আছে তার মধ্যে গর্ত করে পুঁতে দেবেন, ওটা রয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন। কবে করবেন? 13 তারিখে 10:24 পর, 14 তারিখে 11:35 আগে, এই টাইমের মধ্যে করুন, দেখবেন আপনার জীবন ভার শত্রুতা না, দুটো টটকা বললাম, কাজটা করুন, জীবনটা ধন্য হয়ে যাবে। এবং প্রেমিক প্রেমিকা যারা আসছে না, খুব চাচ্ছেন একটা বশীকরণ, সেটা কিন্তু করতে পারেন, খুব ভালো হয়, ভীষণ ভালো হয়, এটা একটা বিরাট ভালো কাজ। এবং আরেকটা কাজ করতে পারেন, সেটা বলবো আপনাদের, আপনার সুখ সমৃদ্ধির জন্য, সমস্ত দিক ঠিক রাখার জন্য, বাড়ি ঘর দৌড় ঠিক রাখার জন্য, মানুষের সাথে মানুষের বাড়ির যে সদস্য তাদের সাথে সম্পর্ক রাখার জন্য, ঠিক রাখার জন্য, বট গাছের ঝুড়ি আছে দেখবেন, বট গাছের ঝুড়ি আগের দিন তুলে নিয়ে আসুন 13 তারিখে, ঝুড়ি, বট গাছের শেকন না, বট গাছের ঝুড়ি নেমেছে দেখবেন, ঝুড়িটা আনুন, যে করবেন তার হাতের এই কি বলবো 1 হাত, আপনার 1 আঙুল নেবেন, এই 1 আঙুল যেটা হয়, এটা 4টে টুকরো করে অবশ্যই কিন্তু আপনি তুলসী তলায় পুঁতে দেবেন। আপনার বাস্তুদোষ কাটবে, ওই দিন করবেন, আপনার অশুভ দোষগুলো সমস্ত খণ্ডন হয়ে যাবে। এবং এই কাজগুলো এই দিনে করলে, কিছু করলাম আমি, দেখবেন ভালো হবে। আর ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, মানে ভূর্জপত্র লিখে যে কাজগুলো, আরেকবার ইউটিউব প্রোগ্রাম দেখে নেবেন, আমার প্রোগ্রামটা চালিয়ে নেবেন আরেকবার, যদি প্রথমে না বুঝতে পারেন। পরিষ্কার বলে দিলাম, সময় অনেক হয়ে গেছে, 21 মিনিট হয়ে গেছে, আর বেশি দীর্ঘায়িত করলে আপনাদের ধৈর্য থাকবে না। কর্পূরের কাজটা করুন, এই কাজগুলো দারুণ ভালো লাগবে, খুব ভালো। তখন নমস্কার।